প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৭তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে জুলাই-আগস্ট বর্ষা মৌসুম হওয়ায় উন্নয়ন কাজের জটিলতা এড়াতে জুলাই-জুন অর্থ বছরের পরিবর্তে ২০২৮-২৯ অর্থ বছরে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নতুন অর্থ বছরের সময়কাল নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ফলে আগামী ২০২৭-২৮ অর্থ বছরকে ৯ মাসে শেষ করে ২০২৮-২৯ অর্থ বছর থেকে এপ্রিল-মার্চ অর্থ বছর অনুযায়ী সরকারি কার্যক্রম শুরু করা হবে। এদিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি আইন ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনের অধীনে র্যাবকে বিলুপ্ত করে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি নামে বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। এছাড়া বৈঠকে কাঁচামরিচ ও টমেটোর আমদানিতে শুল্ক কর উভয়তে প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সাথে ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশের সব ধরনের সীসা দূষণ সম্পূর্ণ নির্মূল এবং এর ক্ষতিকর প্রভাব থেকে শিশু, গর্ভবতী নারী এবং শিল্প কারখানার শ্রমিকদের নিরাপত্তায় ন্যাশনাল স্ট্র্যাটেজি অ্যান্ড মাল্টি-ইয়ার অ্যাকশন প্ল্যান ফর এ লিড ফ্রি বাংলাদেশের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সামাজিক সুরক্ষা, অবকাঠামো, শিক্ষা সহ সব ক্ষেত্রে ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ সরিয়ে গেলে ৬ মাসে অন্তত অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সব শ্রেণীর মানুষকে যুক্ত করে কাজ করছে সরকার। এ লক্ষ্যে জনকল্যাণমূলক কর্মসূচি ও পরিকল্পনা বাস্তবায়নে পরিবেশ তৈরি করা হয়েছে। সরকারের ৬ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী উপদেষ্টারা আরও বলেন, জনগণের কাছে দায়বদ্ধতা থেকে সরকার প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করেছে। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, এ নিয়ে বিরোধী দলের যে কোনো যৌক্তিক প্রস্তাব গ্রহণ করা হবে। আরও জানাচ্ছেন মইনুল আহসান। লেখা হয়েছে বিএনপিকে নিয়ে ইমাজিন টাইগার। সরকারের ৬ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হন মন্ত্রী উপদেষ্টারা। মূলত ১৮০ দিনে সরকারের নেয়া নানা পদক্ষেপ, উন্নয়ন কর্মকাণ্ড, অর্জন আর আগামী দিনের পরিকল্পনা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। শুরুতেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেন, গেল ৬ মাস সরকারকে পতিত স্বৈরাচারে রেখে যাওয়া জঞ্জাল সরাতেই বেশি সময় ব্যয় করতে হয়েছে। এই সরকার জনগণের স্বস্তির জন্য এবং জনগণের কল্যাণের জন্য তার কাজ অব্যাহত রেখেছেন। সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, সেখান থেকে শুরু করে কি শিক্ষা, কি স্বাস্থ্য, প্রত্যেকটি ক্ষেত্রে যে প্রতিশ্রুতিগুলো সেটা রক্ষার তিনি চেষ্টা করে যাচ্ছেন। ধ্বংসস্তূপকে পরিকল্পনা মাফিক পুনর্গঠনের কাজে নিয়ে যাওয়ার জন্য প্রথম দিকের একটি পর্ব আমরা এখন অতিক্রম করছি। জুলাই সনদ, বিদ্যুৎ জ্বালানি সংকট নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। জ্বালানি সংকট আমরা আশা করছি যে যত দ্রুত সম্ভব এই সংকট সমাধানের ব্যবস্থা করা যাবে। এই জুলাই জাতীয় সনদে এটা যখন বিল আকারে সংশোধনে আসবে তখন তো আমরা সবাই এটা নিয়ে আলোচনা করতে পারবো, এবং এই আলোচনায় যদি আমাদের মতের চেয়ে বেটার কোনো অভিমত আমরা পাই, হতে পারে আমরা সেটা গ্রহণ করব। সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিতে গিয়ে মন্ত্রী মুখপাত্ররা জানান, জনগণের কাছে দায়বদ্ধতা থেকে সরকার প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করছে। জনগণের প্রতি রাষ্ট্র যেমন দায়বদ্ধ, জনগণের দায় দায়িত্ব রাষ্ট্রের প্রতি আছে, রাষ্ট্র দায় দায়িত্ব জনগণের প্রতি আছে। ফলে রাষ্ট্র তার সাধ্য সামর্থ্য অনুযায়ী শেষ পর্যন্ত প্রত্যেকটা শ্রেণী পেশার জনগণের পাশে থাকবে। জনগণের সে আস্থা এবং বিশ্বাসকে ধারণ করে বর্তমানে আমাদের যে সরকার সেটি বারবার জনগণের প্রতি, দেশের মানুষের প্রতি দায়িত্ব এবং দায়বদ্ধতা নিয়ে গিয়ে চলেছে। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সমৃদ্ধ, স্বনির্ভর, মানবিক, নিরাপদ, মেধাভিত্তিক এবং কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ জানান, জনপ্রশাসন সংস্কারে সরকার শীঘ্রই কমিশন করতে যাচ্ছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। জঙ্গি সংগঠক আল কায়দা বাংলাদেশে ঘাঁটি করার চেষ্টা করছে। জাতিসংঘের এমন সতর্কতাকে আমলে নিচ্ছে না সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, অনুমান নির্ভর প্রতিবেদনে ব্যবস্থা নেওয়া যায় না। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, জনপ্রত্যাশা অনুযায়ী এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। দাবি করেন, সরকারের ১৮০ দিনে বেশ কিছু প্রশংসনীয় কাজ হয়েছে। বিদ্যুৎ জ্বালানি সংকট মেটাতে নেওয়া হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল।
গত কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করছে আইনশৃঙ্খলা বাহিনী। হঠাৎ কারা এসব করছে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। এর মধ্যেই জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল সতর্ক করেছে যে বাংলাদেশে আল কায়েদার ভারতীয় শাখা নেটওয়ার্ক স্থাপনের চেষ্টা করছে। এতে এক ধরনের সন্দেহ সংশয় তৈরি হয়েছে। এ বিষয়ে সরকার কি ভাবছে, এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে আর কি, একটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার, তবে আরও সময় প্রয়োজন। আমরা তো সবসময় বলবো আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো, এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি। বিএনপির এই প্রভাবশালী মন্ত্রী বলছেন, 180 দিনে অনেক ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তাঁর সরকার, তবে বিদ্যুৎ জ্বালানি সংকট কিছুটা ভোগাচ্ছে, যেটার সমাধানে আরও 2টি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, দেশীয় গ্যাস উত্তোলন বাড়ানো সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এই মহেশখালী একটা সার্টেন জায়গায় সিলেকশনের জন্য জরিপ চলছে এবং সিদ্ধান্ত হয়েছে এখানে G2G ভিত্তিতে আরও একটি FSRO, 2টা FSRO নির্মাণ করা হবে। এখানে আমরা ল্যান্ড বেস এলএনজি টার্মিনাল করার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মানে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন। দেশের অভ্যন্তরে এবং অনশোরে গ্যাসের অনুসন্ধান কার্য শুরু হয়েছে। তাতে করে আগামী কয়েক বছরের মধ্যে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা আমাদের নিজস্ব সম্পদেই এই গ্যাসের সমস্যাটা সমাধান করতে পারব। স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর পরিবর্তন হচ্ছে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি। আমিও গুঞ্জন শুনতেছি। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। বিদ্যুৎ সাশ্রয়ে এবার সরকারি প্রতিষ্ঠান সৌর বিদ্যুতে চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিটি সরকারি অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে বলে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তিনি জানান, সারা দেশে ব্যাটারি চালিত অটোরিকশার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হচ্ছে। চার্জ দিতে হবে শুধুমাত্র সৌর বিদ্যুতে। রাজধানীর 8টি জোনে 8 রঙের অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি অর্থ বছরে স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে বলেও জানান প্রতিমন্ত্রী। মাহবুব কবির, চপলের আরেকটি রিপোর্ট। ক্রমাগত বিদ্যুৎ সংকট ভাবিয়ে তুলেছে সরকারকে। দৈনিক 16,000 মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে সর্বোচ্চ 13,000 মেগাওয়াট। এমন পরিস্থিতিতে প্রতিদিন অন্তত 3,000 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের পরিকল্পনা করেছে সরকার। সেই লক্ষ্যে সরকারি অফিসগুলোতে সৌর বিদ্যুৎ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই এসব প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসানো শুরু হবে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। নবায়নযোগ্য জ্বালানি সরকারের যে সিদ্ধান্ত, রুফটপে সৌর বিদ্যুতের মাধ্যমে, নেট মিটারিং এর মাধ্যমে নিজেদের বিদ্যুৎ ব্যবহার এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার ব্যাপারে আমার মনে হয় যে এই মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি জানান, শুধু সরকারি অফিস নয়, দেশের সব ব্যাটারি চালিত অটোরিকশাকে সৌর বিদ্যুতে চার্জ দিতে হবে, না হলে গুনতে হবে জরিমানা। তাদেরকে আনা হবে রেজিস্ট্রেশনের আওতায়। ব্যাটারি চালিত ই রিক্সাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে এসেছি। যে তারা যে রিচার্জ করবে, এই রিচার্জটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে। তিনি জানান, ঢাকা শহরকে 8 জোনে ভাগ করা হবে, প্রতি জোনে আলাদা রঙের অটোরিকশা চলাচল করবে। আর ঢাকাকে আমরা একটু সুন্দরভাবে সাজানোর জন্য 8টা জোনে আমরা বিভক্ত করছি। একটি জোনের ই রিক্সা বা ইলেকট্রিক রিক্সা আরেকটি জোনে যেতে না পারে, জিও ফেন্সিং এর আওতায় এটা আমরা নিয়ে আসবো। এ সংক্রান্ত বিধিমালা দ্রুতই চূড়ান্ত করা হবে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা।
ডিয়েগো ম্যারাডোনার সতীর্থ 1990 বিশ্বকাপে আর্জেন্টিনার অন্যতম নায়ক ক্লদিও কেনিজিয়া এখন ঢাকায়। ফর্টিস এফসির আমন্ত্রণে ইন্টার স্কুল চ্যাম্পিয়নশিপ লিগের ফাইনালে মূল আকর্ষণ ছিলেন তিনি। বিজয়ীদের হাতে তুলে দেন পুরস্কার। বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য শুনিয়ে গেলেন এক স্বপ্নের বার্তা। একদিন লাল সবুজের জার্সিকেও দেখা যাবে বিশ্বকাপের মূল মঞ্চে। বিস্তারিত জানাচ্ছেন রায়হান রাসেল। 1990-এর ইতালি বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার পাশে বুক চেতিয়ে লড়েছিলেন সোনালী চুলের এক তরুণ, যার গতি আর ডিবলিংয়ে বারবার কেঁপে উঠেছিল প্রতিপক্ষের ডিফেন্স। সেই ক্লদিও কেনিজিয়াই এখন ঢাকায়। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দেখতে ঢাকায় আসেন আর্জেন্টাইন কিংবদন্তি। ইন্টারন্যাশনাল টিউটোরিয়ালকে 3-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ। খুদে ফুটবলারদের স্মরণীয় মুহূর্ত ছিল জীবন্ত কিংবদন্তির হাত থেকে শিরোপা গ্রহণ করা। পরে বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধতার কথা জানান কেনিজিয়া। বিশ্বের বিভিন্ন দেশে আর্জেন্টিনার অনেক পাগলা সমর্থক আছে, তবে তাদের মধ্যে অন্যতম সেরা সমর্থক বাংলাদেশের। আমি মোটেও অবাক হইনি বাংলাদেশে এমন উৎসাহ দেখে, কারণ এর আগেও আমি দেখেছি আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশি সমর্থকদের উদ্দীপনা। সুযোগ পেল আবারও ঢাকায় আসার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, একদিন বিশ্বকাপের মূল মঞ্চে খেলবে বাংলাদেশ। বাংলাদেশে আসতে পেরে আমি আনন্দিত। আমি জানি তোমরা আর্জেন্টিনার সমর্থন করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও তোমাদের মাঝে আসতে চাই। আশা করি বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে। পরে ফর্টিস এফসির একাডেমির ফুটবলারদের সঙ্গে মাঠে নেমে পড়েন কেনিজিয়া। হয়তো এটি আগামী দিনে কেনিজিয়া কিংবা ভবিষ্যতের মেসি তৈরি হওয়ার অনুপ্রেরণা খুঁজবে কিশোর ফুটবলাররা। রায়হান রাসেল, এটিএন বাংলা।